আবহাওয়া অফিসে আছেন সহকর্মী শফিকুল হক। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি নিয়ে সর্বশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি, আর এই পরিস্থিতি জানাতে ব্রিফ করছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এর সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, এবং ক্রমশ এটি বৃষ্টিপাত ঝরিয়ে আগামীকাল সকাল 10টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে আবদ্ধ হয়ে পড়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আস্তে আস্তে সে দুর্বল হয়ে তা এই যে ঘূর্ণিঝড় রিমালের জার্নির পরিসমাপ্তি ঘটাবে। না, এটা তো যখন উপকূল অতিক্রম করে তখন তার গতিবেগ আস্তে আস্তে ল্যান্ড এবং ওশেনের ইন্টারাকশনের কারণে তার এবং বৃষ্টিপাত ক্রমাগত বৃষ্টিপাতের ফলে তার শক্তিমাত্রা লোপ পায়। ল্যান্ডে ওঠার পরে খুব কম নজির রয়েছে যে ঘূর্ণিঝড় আবার পুনরায় শক্তিমাত্রা অর্জন করে। তবে হ্যাঁ, এর চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোথ আছে, ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল এবং পরশু অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, আমাদের মাঝারি ধরনের বৃষ্টি হলো 22 থেকে 40 মিলিমিটারের মধ্যে যদি বৃষ্টি হয় তাকে আমরা মাঝারি বৃষ্টিপাত বলি। 44 থেকে 88 মিলিমিটার যদি বৃষ্টি হয় তখন তাকে আমরা ভারী বৃষ্টি বলি। 89 মিলিমিটার বেশি হলেই তাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়। কোথাও কোথাও 24 ঘন্টায় এই ক্যাটাগরি আর কি, কোথাও কোথাও এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দেখুন, আমাদের গাণিতিক মডেলের মাধ্যমে আমাদের যে জলোচ্ছ্বাসের পূর্বাভাস, সেখানে আমরা দেখেছি যে 8 থেকে 12 ফিট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে স্বাভাবিক ঝড়ের চেয়ে, এবং আমরা মনে করি যে কোথাও না কোথাও এই বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা আপনাদের মাধ্যমে দেখেছি যে বিশেষ করে উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ উপচে পানি আমাদের লোল্যান্ডে ঢুকে পড়েছে এবং কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙেও গেছে। হ্যাঁ, আপনাদেরকে আমরা আগেই বলেছি যে আগামীকাল সকাল পর্যন্ত, সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল তার পূর্ণ শক্তিমাত্রা নিয়েই উপকূল অতিক্রম করছে। এখনও 3 থেকে 4 ঘন্টার সময় তার আউটার ব্যান্ড, যেটা বে অফ বেঙ্গলে ছিল, সেটা উপকূলে আসতে সময় লাগবে, এবং এই আউটার ব্যান্ডে অনেক সময় বজ্রবৃষ্টি হয় এবং এই বজ্রবৃষ্টির সময় দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকে। সেই কারণে এর পূর্ণ শক্তিমাত্রার সকাল পর্যন্ত তেমন একটা ব্যত্যয় ঘটবে না। পূর্ণ শক্তিমাত্রা নিয়েই সকাল পর্যন্ত তার শক্তির দাপট অব্যাহত রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখতে থাকি যে ক্ষয়ক্ষতির একটা বিষয় থাকে, সিডর আইলার সাথে যদি তুলনা করি এই বিষয়টা একটু দেখুন, আপনাদেরকে আমরা বারবার বলেছি যে এক একটি ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য এক এক রকম। বে অফ বেঙ্গলে যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, আমাদেরও অনেক অতীত রেকর্ড করা হয়েছে। 1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা আপনারা শুনেছেন। হ্যাঁ, প্রায় 5 লাখ লোক মারা গেছে, সরকারি হিসেব অনুযায়ী প্রায় 3 লাখ লোক মারা গেছে। তাছাড়া 91-তে 1,80,000 লোক মারা গেছে। আইলেতে অনেক লোক মারা গেছে। সিডরে প্রায় 7,500 লোক মারা গেছে। ক্রমশ আমাদের পূর্বাভাস ব্যবস্থার উন্নতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার যৌথ সমন্বয়ে এবং অ্যাডাপ্টেশনের ফলে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করে এই যে শক্তিমাত্রার ঘূর্ণিঝড় হলেও ক্যাজুয়ালিটি অনেকটাই বহুলাংশে লোক পেয়েছে। অনেক সময় আমরা সিঙ্গেল ডিজিট বা শূন্যের কোঠায় আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে এইসব ঘূর্ণিঝড়ের শক্তিমাত্রা এক একটি এক এক রকম। যেমন সিডর সুপার সাইক্লোন ছিল, আইলা অতি তীব্র ঘূর্ণিঝড় ছিল, তাছাড়া ফণী ছিল, মহাসেন ছিল, এবং মৌসুম পিরিয়ডে যে ঘূর্ণিঝড় ছিল কোমেন, তারও মার্জিনাল সাইক্লোন ছিল। কিছুদিন আগে চিত্রাং
ঘূর্ণিঝড় ছিল, মেদিলি ছিল, মারুথা ছিল, হামন ছিল। সুতরাং অনেকগুলো শক্তির তারতম্য যদি আমরা বিবেচনা করি, এক একটি সাইক্লোনের বৈশিষ্ট্য এক এক রকম। তবে এই যে সাইক্লোন রিমাল, তাকে আমরা শুধু প্রবল ঘূর্ণিঝড় বলেছি, যেখানে বাতাসের গতিবেগ থাকে 89 থেকে 118 কিলোমিটারের মধ্যে। ইতিমধ্যে পটুয়াখালীতে আমরা 102 কিলোমিটার বাতাসের গতিবেগ পেয়েছি। সুতরাং এটি যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে তা অবজারভেশনের সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে। এবং অন্যান্য সাইক্লোনের ক্ষেত্রে যদি তীব্রতা বেশি হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন যদি হয়, তখন সেখানে বাতাসের গতিবেগ থাকে 119 থেকে 220 কিলোমিটারের মধ্যে। এবং 220 কিলোমিটার বা তার চেয়ে বেশি যদি বায়ুর গতিবেগ থাকে ঘূর্ণিঝড়ের সাথে, তখন তাকে আমরা বলি সুপার সাইক্লোন। সুতরাং এই সাইক্লোনকে অন্য একটা সাইক্লোনের শক্তিমাত্রার সাথে তুলনা না করে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়। এবং আমাদের অবজারভেশন, বাতাসের গতিবেগ আমরা যা রেকর্ড করেছি, আশা করি আরও সকালের মধ্যে অনেক জায়গায় আমরা বাতাসের গতিবেগ পাবো 80 থেকে 90 বা তার চেয়ে বেশি। সুতরাং এই যে প্রবল ঘূর্ণিঝড়, তা অবজারভেশনের সাথে খুবই সঙ্গতিপূর্ণ ছিল। রাত 12টার পরে এর শক্তি বাড়বে এবং তাণ্ডব চালাতে পারে একটু বলেছিলেন রাত 11টার দিকে। তো এটি আসলে এখন কি অবস্থায় আছে? না, এখনই তো আমরা তো এখন যে অবস্থায় সে উপকূল অতিক্রম করছে, তা তার পূর্ণ শক্তিমাত্রা নিয়েই অতিক্রম করছে। রাত 12টার পর শক্তিমাত্রা বৃদ্ধি পাবে এইরকম বক্তব্য এখান থেকে বলা হয়নি। বলা হয়েছে যে আজকে সন্ধ্যা থেকে সকাল নাগাদ পর্যন্ত এই পূর্ণ শক্তি নিয়ে সে তার জার্নি অব্যাহত রাখবে। আমরা আশা করি সকাল নাগাদ পর্যন্ত সেই শক্তি অব্যাহত রাখবে। তারপর আস্তে আস্তে বৃষ্টিপাত ঝরিয়ে এবং আমাদের অরোগ্রাফিক ইম্প্যাক্ট, অর্থাৎ আমাদের ভূভাগের এবং আমাদের গাছপালার সাথে তার অনবরত সংঘর্ষের মাধ্যমে বৃষ্টিপাত ঝরিয়ে সে পার্শ্ববর্তী অ্যাটমসফিয়ারিক যে অ্যাম্বিয়েন্ট সার্কুলেশন অফ দ্য উইন্ড প্যাটার্ন, তার সাথে সে একাকার হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুবরণ করে। এখন দেখুন, গাণিতিক মডেল অনুযায়ী তো আমরা বলেছিলাম যে এর সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার থাকবে এবং 64 কিলোমিটারের মধ্যে বাতাস, চারিদিকে 90 কিলোমিটার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে। সেটি দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 100 থেকে 120 কিলোমিটারের মধ্যে অব্যাহত থাকতে পারে। কিন্তু আমরা ইতিমধ্যে তো পেয়েছি 102 কিলোমিটার পটুয়াখালীতে। সুতরাং এর বেশি গতিবেগের চেয়ে বেশি গতিবেগ হওয়ার আর কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।